টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাব কথা। আমরা সবাই জানি আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ, যেখানে প্রায় 1.5 বছর কাল ধরে রাজনৈতিক সংকট শুরু হয়েছে, এই রাজনৈতিক অশান্তি ধীরে ধীরে ক্রমশ বাড়ছে। গতকাল অর্থাৎ 17ই নভেম্বর সেখানকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দিয়েছে। এই নির্দেশ নামার পর বাংলাদেশে নতুন করে আবার অশান্তি শুরু হয়েছে। এই অশান্তির আঁচ আবার পড়েছে আমাদের রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলোতে। সেখানে দিনের পর দিন আতঙ্ক বৃদ্ধি হচ্ছে। এই বাংলাদেশের অশান্তি কি তার দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছড়িয়ে পড়বে আনাচে কানাচে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে? এই নিয়েই আমরা আজকে আলোচনায় আসব। আমাদের সাব কথায় আমাদের ভারত টিভির স্টুডিওতে আজকে যে বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়। দেবাশিস দা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। নমস্কার। সম্প্রতি বাংলাদেশের যে টার্ময়েল, যেটা আবার নতুন করে শুরু হয়েছে, আমরা একসময় দেখতে পেলাম যে 2024 সালের জুলাই মাসে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হওয়ার পরে ভারতের দিকে প্রবেশ করা শুরু করলো। এর মাঝখানে যখন এসআইআর শুরু হলো, আবার আমরা দেখলাম উল্টো একটা স্রোত বইছে, যে এদেশ থেকে বাংলাদেশে প্রবেশের একটা মানুষের মধ্যে যে সেই প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারপর এখন কি নতুন করে আবার শুরু হবে ওই দেশ থেকে সংখ্যালঘুদের এদিকে আনাগোনা? আপনি কি ভাবছেন? প্রথমে ধন্যবাদ এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আমাকে সামিল হওয়ার সুযোগ দেওয়ার জন্য। এইভাবে ভবিষ্যৎবাণী করাটা আমাদের সমাজবিজ্ঞানে খুব মুশকিল। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, হ্যাঁ কিছুটা বলা যায় গতি প্রকৃতি দেখে যে কোন দিকে যেতে পারে। বাংলাদেশে যেটা ঘটছে সেটা একটা দুঃস্বপ্নের মতো বলে মনে হয় কখনো কখনো। কারণ বাংলাদেশ আমরা যখন বড় হচ্ছি সেই সময় 1971 সালের যুদ্ধ আমি নিজের চোখে ওই সময় দেখেছি তখন, এবং সেখানকার থেকে শরণার্থীরা আসছেন, তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিচ্ছেন, দুদেশের দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের অগ্নিবর্ষী কণ্ঠস্বর যুদ্ধের বিবরণ দিচ্ছেন, শেখ মুজিবুর রহমানের সেই অসাধারণ বক্তৃতা আমাদের শিরায় শিরায় উন্মাদনা তৈরি করছে। সেই সময়টাকে আর আজকের সময়টাকে মিলানো খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এটাই বাস্তব। সেটা ছিল ইতিহাস, এটা হচ্ছে বর্তমান। বাংলাদেশের নয়নমণি ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি দেশটাকে রক্ষা করেছিলেন এবং ভারতের সহযোগিতা। এক কথায় ভারতবর্ষ যদি সেই সময় না দাঁড়াতো, বাংলাদেশকে গুড়িয়ে দিত পশ্চিম পাকিস্তান। একদমই ঠিক তাই রাধা মাধব, আপনি একদম ঠিক বলেছো তুমি। সেখানে দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, তার বাড়ি ভাঙবার জন্য বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, আরও অন্যান্য জায়গাতে যেগুলো বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত সেগুলো সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে সেখানে এই বিষয়টা সৃষ্টি হলো কেন, যে বঙ্গবন্ধুর প্রতিই তাদের বিরাগ ভাঞ্জন হলো কেন? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? অসাধারণ একটি প্রশ্ন, যার ব্যাখ্যা করতে গেলে যেটা অনেকটা সময় লাগবে খানিকটা। আমি দর্শকদের একটু ধৈর্য ধরতে বলবো এই জায়গাটায়, যে বাংলাদেশে ইসলামের যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ তৈরি হয়েছিল সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা পরিষ্কার বলা ছিল, সেকুলারিজমের কথা, এবং যে ধর্মনিরপেক্ষতা ওয়েস্টার্ন সেকুলারিজমের ধারণার থেকে সম্পূর্ণ ভিন্ন। যে ধর্মনিরপেক্ষতা আছে আমাদের বাউল গানে, যে ধর্মনিরপেক্ষতার শেকড় আছে আমাদের সুফি গানে, যে আউল বাউল ফকিরের আস্থানায়, সেই ধর্মনিরপেক্ষতা ধারণ করেছিল বাংলাদেশ। একটা নতুন দিগন্ত, নতুন সূর্যের আলো এখানে প্রবেশ করেছিল ইসলামিক পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু যেটা মূল কথা, যেটা কখনোই অস্বীকার করা যাবে না, যে যেমন বলা হয় যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তো
তো এই যে আজকে আমরা র্যাডিক্যাল ইসলামের যে বীজবৃক্ষ দেখতে পাচ্ছি, সেই বীজবৃক্ষ কিন্তু সেই সময় রোপিত হয়েছিল। বাংলাদেশ যখন তৈরি হয় সেই বীজবৃক্ষ রোপিত হয়েছিল। আমাদের ভুলে গেলে চলবে না যে যখন যে 71 যুদ্ধের কথা বলছি, ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধের সময় কিন্তু রাজাকার বলে এক ধরনের মুসলিম মানুষেরা ছিলেন, এই যারা র্যাডিক্যাল ইসলামিস্টদের পূর্বপুরুষ, তারা ঘুরে ঘুরে ধরিয়ে দিতেন যে কারা মুক্তিযোদ্ধাদের সমর্থন করছেন, কোন কোন অধ্যাপকেরা আছেন, এবং সেখানে তারা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করেননি। যারাই পাকিস্তানের বিরুদ্ধে ছিল তাদেরকেই তারা ধরিয়ে দিয়েছেন, এবং অজস্র যেটা সবসময় একটা হুন্টা বা সামরিক শক্তি করে থাকে, তারা একটা জাতিকে দুর্বল করার জন্য সেই জাতির যে বুদ্ধিমত্তা, সেই জাতির যে ইন্টেলিজেন্সিয়া, তাকে শেষ করার চেষ্টা করে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবীরাই ছিল সেই আক্রমণের মূল লক্ষ্য, এবং কিন্তু সাধারণ মানুষরা সেখান থেকে বাদ যায়নি গ্রামে গ্রামে। তো এটা কিন্তু প্রথমে শুরুতেই হয়েছিল। কিন্তু একটা ব্যাপার আমি তোমাকে ভেবে দেখতে বলবো যে পাকিস্তান যখন শুরু হয়, পাকিস্তানেও কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম হয় 1956 সালে, এবং বাংলাদেশ 1971 সালের পরে বাংলাদেশেও রাষ্ট্রধর্ম ছিল না। এটা আস্তে আস্তে মুজিব হত্যার পর থেকে এটা আরও গতিশীলতা পায়, মানে র্যাডিক্যাল ইসলামিক দিকে এগিয়ে চললো। হ্যাঁ, এগিয়ে চললো, যদিও একদম মানে পুরোপুরি ইসলামাইজেশন হলো 1988 সালে। তো এবার এখানে আরেকটা ভূমিকা দেখতে হবে, যে ভূমিকাটা আমরা, আমাদের ভারতবর্ষে সৌভাগ্য আমাদের, যে আমাদের এত সুবিশাল আমাদের আর্মি, এয়ারফোর্স, তারা কোনোদিন রাজনীতির ব্যাপারে নাক গলাননি, রাজনৈতিক ক্ষমতার কথা চিন্তা করেননি। এটা ভারতবর্ষের গণতন্ত্রের একটা বড় জোরের জায়গা। কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি যে পাকিস্তান বা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, এইসব জায়গাতে, বা মায়ানমার, এইসব জায়গাতে বারংবার সেনাবাহিনী রাজনীতিকদেরকে বসিয়েছে এবং পাপেট সরকার তৈরি করেছে। পেছন থেকে হয়তো সেনাবাহিনী আছে, যদিও নামে গণতন্ত্র হয়েছে, কিন্তু তার পেছনে সেনাবাহিনী আসলে কাজ করেছে। এবং কখনো কখনো আমরা দেখেছি জেনারেল জিয়াউল হক, জেনারেল জিয়াউর রহমান, এরা সরাসরি ক্ষমতায় বসে গেছেন। আমরা জানি সেটা ইতিহাস। সেনাবাহিনী এক কথায় চালিয়েছে, হ্যাঁ, কখনো কখনো তারা পেছন থেকে চালিয়েছে, কখনো কখনো সম্মুখে চলে এসছে। এবং সেনাবাহিনী যে খুব ভালো মতোই জানে যে এই দেশকে শাসন করতে গেলে মানুষের মনে ক্ষোভ কখন হয়, মুজিবের প্রতি যে আবেগ নিয়ে মুজিব এসছিলেন, মানুষের আবেগের পিঠে সওয়ার হয়, তখন মানুষ কষ্ট করেছে, মৃত্যুবরণ করে, সব থেকে বড় কথা জীবন বিসর্জন দিয়েছে, নিজের সন্তানদের যুদ্ধের দিকে এগিয়ে দিয়েছে। সেই মুজিবের সম্বন্ধে তাদের মোহভঙ্গ হলো কেন? কারণ এখানে অস্বীকার করা, ইতিহাস বড় নির্মম, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। শেখ মুজিবুর রহমান বিদ্রোহী নেতা হিসেবে যত সার্থক ছিলেন, তিনি প্রশাসক হিসেবে ততটাই ব্যর্থ হয়েছিলেন। তার আমলে যে পরিমাণ দুর্নীতি, আজকে যে বাংলাদেশ এবং দুর্নীতি প্রায় সমার্থক, যে পরিমাণ দুর্নীতি দুঃখিত শেখ মুজিবুরের সময় হয়েছে, সেই পরিমাণ দুর্নীতি কিন্তু বাংলাদেশের মানুষ আশা করেন, তারা অনেক বড় ভেবেছিলেন। এবং যখন এই দুর্নীতি মাথাচাড়া দিল, এবং স্বজন পোষণ, যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারাই ব্যবসা কন্ট্রোল করছে, আজকে তারাই সমস্ত কিছু ঠিকাদারি পাচ্ছে, তারাই চাকরি পাচ্ছে। তো এইটার জন্য কিন্তু মানুষ জায়গা থেকে ক্ষোভটা সঞ্চার হলো। এবং শেখ মুজিবুরের ভাগ্যও খারাপ ছিল, একটা ওই সময় 74 বা 75 একটা ভীষণ বড় খরা হয়, ফলে চাষিরাও ভীষণভাবে সাফার করেন। একদিকে হচ্ছে কি স্বজন পোষণ, একদিকে খরা, বেকারিত্বের বৃদ্ধি, ক্ষোভ জমা হচ্ছিল, ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। এবং তারপরে কি কোনো বিদেশি শক্তির কোনো প্রভাব কি বাংলাদেশে ঢুকেছে, যে হঠাৎ করে আবার সেটা? বিদেশি শক্তির প্রভাবের বাইরে আমরা এখানকার দেশটা কেউই নেই। যার শক্তি যত বেশি সে তত এ জগতে হায়, সেই বেশি চায়, যার আছে ভুড়ি ভুড়ি, তো রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো আমরা হচ্ছি এখানে কাঙাল বড়। তখন যে সময়টায় বাংলাদেশে শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তখনও এরকম একপাক্ষিক বিশ্ব তৈরি হয়নি, একদম শুধুমাত্র আমেরিকাই দাদা, আর কি এরকম অন্য কেউ নয়, আমেরিকায় বিগ ব্রাদার সেরকম ছিল না। তখন কিন্তু সোভিয়েত যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মধ্যে সরাসরি দুটো পক্ষ ছিল, এবং সেই দুটো পক্ষের মধ্যে কিন্তু লড়াই যথেষ্ট হয়েছিল। এবং আমাদের মনে থাকবে, যারা ইতিহাসের ছাত্র এবং সেই সময়কার যারা নাগরিক আছেন, সম্মানীয় নাগরিকরা, সহনাগরিকরা, তাদের মনে থাকবে যে ইন্দিরা গান্ধী কিন্তু খুব সাহস দেখেছিলেন সেই সময়, ভাবাই যায় না। ইন্দিরা গান্ধী হেনরি কিসিঞ্জারকে মুখের ওপরে বলে দিয়েছিলেন যে আমরা তোমার প্রস্তাব মানছি না, এবং
হেনরি কিসিঞ্জার, এগুলো সব পরবর্তীতে প্রকাশিত হয়েছে। হেনরি কিসিঞ্জার কিন্তু তাকে একদম একটা পরিষ্কার চেতাবনী, হুঙ্কার দিয়েছিলেন, তাকে হুঁশিয়ার করেছিলেন যে এর ফল কিন্তু মারাত্মক হতে যাচ্ছে। এবং যখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে আর্মি সেনা যখন প্রবেশ করলো, তখন কুখ্যাত সপ্তম নৌবহর, আমরা ছোটোবেলায় জানতাম যে সপ্তম নৌবহর যদি পৌঁছে যায় তাহলে ভারতবর্ষ আর বাংলাদেশে কোনো আশা নেই। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, যারা মুসলিম আমাদের বাড়িতে আসতেন তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন সপ্তম নৌবহর এসে পৌঁছতে না পারে। কিন্তু সেই সময় কিন্তু রাশিয়া আমাদেরকে ভালো সমর্থন দিয়েছিল। সপ্তম নৌবহর না, সপ্তম নৌবহর তো আমেরিকা থেকে এসেছিল, না রাশিয়া। সেই সময় ভারতবর্ষের জেনারেল মানেকশর নাম যে আমরা একদিন পরে ভুলিনি, বা তার নামে এখনও বায়োপিক হচ্ছে, সবাই বলছে, তার কারণ হচ্ছে মানেকশা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে, রণকৌশলের ক্ষেত্রে উনি অনেক সময় ইন্দিরা গান্ধীর কথা শোনেননি আর কি। আমি বলছি এগুলো সব এখন চলে এসছে, ডিক্লাসিফাইড হয়ে গেছে অনেকে আত্মজীবনী বিভিন্ন জায়গা থেকে। তো মানেকশা যে চালটা চলেছিলেন সেটা কিন্তু অসম্ভব দ্রুততার সঙ্গে কাজ করেছিলেন, যে ফলে ওই আমেরিকার ওই কাজটা, এবং ব্যাকআপটা তো ইন্দিরা গান্ধীর তো ছিলই। তো এইটার ফলে যেভাবে হলো এখানে, যে বাংলাদেশকে আমরা দেখতে পেলাম, যেখানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি শুনলে পরে চোখে জল ভরে আসতো। তারপরে আরেকটা গানের কথা আমার খুব ভীষণ মনে পড়ে, আগে বাংলাদেশ টিভি দেখতাম, সব কটা জানালা খুলে দাও না, একটা গান ছিল। সে এক অসাধারণ গান, অসাধারণ অনুভূতি, আমার এখনো রোমাঞ্চ হয় তার কথা চিন্তা করে। এই গানগুলো তো আমাদেরই কথা, আমরা তো একই ছিলাম, এবং একই সংস্কৃতি, একই রবীন্দ্রনাথ, একই নজরুলকে নিয়ে আমরা বেঁচেছি। কিন্তু ভেতরে ভেতরে কোথায় যে কখন যে ছিদ্রপথে কলি প্রবেশ করেছে, কখন যে ওই বোকা খেয়ে ফেলেছে আমাদের এই বড় ইমারতটাকে, সেটা আমরা নজর করতে পারিনি, যার ফলাফল এখানে আমরা দেখতে পেয়েছি। ফলে আমরা এই যেটা আমি বলছিলাম যে মুজিবের সময়, যেটা পরবর্তীকালে যারা জেনারেল জিয়াউর রহমান আসলেন, তখন কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদ থেকে সেটাকে বাঙালি জাতীয়তাবাদ কথাটা মুছে সরিয়ে দিলেন, দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ। মানে বাঙালি বললে পরে যেমন দু বাংলা একটা মিলনের কথা থাকে, ব্যাপারটাও চলে আসে, মানে বাংলাদেশি বললেন। এটা হচ্ছে এক এক করে আমি ক্রোনোলজিক্যালি বলছি। তারপরে মুসলিম লীগ এবং অন্যান্য জিহাদের সংগঠনগুলোর থেকে তিনি ব্যান ছিল, সেই ব্যানগুলোকে তুলে নেওয়া শুরু করলেন। মানে আপনি প্রথমেই যেটা বললেন যে র্যাডিক্যাল ইসলামিকের দিকে, কিন্তু এটাও কিন্তু একটা বই 1977 সাল, 1977 আমাদের এখানে একটা পট পরিবর্তন হয়েছিল ভারতবর্ষে। 1977 এখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো, যেখানে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, সেটা ওখানে প্রিয়াম্বলে যুক্ত করে দেওয়া হলো। যে সেকুলারিজমের কথা ছিল অ্যাবসলিউট ফেথ অ্যান্ড ট্রাস্ট ইন, যেটা সেকুলারিজমকে রিপ্লেস করে আল্লাহর উপরে সেখানে অ্যাড করে দিল। সো তাহলে কি হয়ে গেল যে ধর্মনিরপেক্ষতার থেকে পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলামের দিকে রূপান্তরিত হলো, এবং তাদের পক্ষে আরও সুবিধা হলো। এবং যত শাসকের অবস্থা, অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে থাকলো, চাকরি বাকরি থাকছে না, বেকারিত্ব বাড়ছে, তত বেশি করে ধর্মীয় ফতোয়া বা ধর্মগুরুদেরকে প্রভাবিত করার চেষ্টা, তাদের মাধ্যমে জনতাকে করার চেষ্টা, সেগুলো শুরু হলো। এবং এটা সব থেকে বেশি হলো আমরা বাঙালিরা, বিশেষ করে উত্তরবঙ্গের বাঙালিরা, আমরা তো একটু নরম মনের মানুষ, তো আমাদের এখানে অনেকে আছে যারা এরশাদের কথা বলতে পাগল। এরশাদের কথা আমি দিনহাটায় গেছি, আমাকে কমল গুহ বলেছিলেন, যে কমল গুহের কথা সম্ভবত ক্লাসমেট বা কিছু ছিলেন নাকি, এবং এরশাদ এখানে এলে পরে ভীষণ রকমভাবে তো উনি এখানে সম্বর্ধনা পেতেন, মানুষের ভালোবাসা ছিল বোধহয় এখানে। হ্যাঁ, তো কিন্তু এই এরশাদই কিন্তু সেই মানুষ যার সময় র্যাডিক্যাল ইসলাম দানা বেঁধে বসলো, এবং জিয়াউর রহমান যে স্টেপটা নিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এবং রাজনৈতিক ইসলামের যে সূচনা করেছিলেন, এরশাদ কিন্তু এসে এইটাকে আরও শক্তপোক্ত ভিতের উপর দাঁড় করালেন। কি করলেন উনি প্রথমে শুরু করলেন হচ্ছে গিয়ে 1988 সালে একদম স্টেট রিলিজিয়ন হিসেবে ডিক্লেয়ার করলেন, রাষ্ট্রের ধর্ম হয়ে গেল মুসলিম ধর্ম, মুসলিম রাষ্ট্র হিসাবে 1988 সালে। মানে আর সেকুলার থাকলো না, আর সেকুলার টেকুলার না, এবং সরাসরি হয়ে গেল। জাকাত ফান্ড তৈরি করলেন। জাকাত ফান্ড মানে হচ্ছে মুসলিম শিল্পপতিরা দেবে এবং বেকার যুবকদের সেখান থেকে সাহায্য করা হবে। এটা হচ্ছে কি ওপরের কথা,
আদতে হচ্ছে গিয়ে এটা সেই ধরনের মাদ্রাসা শিক্ষাকে প্রভাবিত করছিল যারা আধুনিক শিক্ষার বিরোধী, যারা যুবকদের এবং আরও অল্প বয়সী কিশোরদেরকে প্রভাবিত করতে পারে আধুনিক শিক্ষা দীক্ষা থেকে, প্রযুক্তির থেকে দূর করে একদম ধর্মান্ধ একটা শ্রেণী তৈরি করার জন্য। জাকাত ফান্ড এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তখন কি হলো যে দেখা গেল যে যারা বাংলাদেশি প্রভাবশালী ব্যবসায়ী এবং মধ্যবিত্ত যারা আছেন তারা সরকারের সঙ্গে থাকা পছন্দ করলেন। এখন যেমন আমরা এখানে দেখতে পাই, আমাদের পশ্চিমবাংলাও তো তাই হচ্ছে, কিংবা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখি যে মানে সকল বুদ্ধিজীবী যারা তারা অধিকাংশই হচ্ছে গিয়ে ঘিরে যান নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করে। সেফটির থেকে বড় কথা আমি বলবো, সেফটিটা হচ্ছে গিয়ে একটা অন্য শব্দ গেল, আমি স্বার্থ বলবো, স্বার্থের কথাই বলবো। হ্যাঁ, সব, কারণ সেফটির কথা যদি তুমি বলো তাহলে সেফটির ক্ষেত্রে তো অনেকেই এখনো বিরোধিতা করেন। তো সবারই যে সেফটি বিপন্ন হচ্ছে তা তো নয়, এটা তো বলা যাবে না। আমরা তো এখানে দাঁড়িয়ে এখনো বিরোধিতা করি। তো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো এখনো ঘটেনি, হয়তো 2-4টে ছোটখাটো ঘটনা বাদ দিলে পরে এক কথা সুবিধাবাদী, এটা সুবিধাবাদী হয়ে গেলেন আর কি। এবং এই সময় একটা ঘটনা ঘটলো খুব ইন্টারেস্টিং। সেই সময় তালিবানের মানে তখন এই সময়টা হচ্ছে গিয়ে আমাদের 1979 বা এরকম সময়ে আফগানিস্তানে রাশিয়ান মদতপুষ্ট সরকার তৈরি হলো। তারপর তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে আস্তে আস্তে তালিবানরা তৈরি হতে থাকলো। এরশাদ আসার পরে প্রায় 3000 বাংলাদেশিকে পাঠানো হলো ওখানে যুদ্ধ করার জন্য, তালিবানের সপক্ষে আফগানিস্তানের যুদ্ধ করতে আসে। অর্থাৎ মানে যে র্যাডিক্যাল ইসলামের যে ছোঁয়া সেটাকে আরো পাকাপোক্ত হবে। এবং তারা কি হলো, তারা একদম মিলিট্যান্ট হয়ে আসলো এবং তারা এই মাদ্রাসাগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে এগুলোকে আরো তাদের মনের মধ্যে আরো ঢুকিয়ে দিতে থাকলো এবং আস্তে আস্তে কৃষকদের, লোয়ার মিডল ক্লাসদের উপরে তাদের প্রভাব বাড়তে থাকলো। তারপরে দেখা গেল কি যে 1990-এর ক্ষেত্রে এই যে আমাদের যে রোহিঙ্গা সমস্যা বলা হয়, এবং এটা নিয়ে আমাদের এখানে নানান রকম পরিসংখ্যানগত কথা বলা হয়। তো আমি পরিসংখ্যানগত দিক থেকে ইউনাইটেড নেশনস হাই কমিশন অফ রিফিউজির পরিসংখ্যানের বাইরে আমি কথা বলবো না, কারণ তার বাইরে কথা বলাটা উচিত হবে বলে মনে হয় না। যারা মায়ানমার থেকে ঢুকছে রোহিঙ্গা মুসলিম, একদমই, হ্যাঁ হ্যাঁ, মায়ানমারের থেকে এরা তো বাংলাদেশ হয়ে বোধহয় ভারতবর্ষে যখন ঢোকে বাংলাদেশ হয়ে ঢুকছে না। প্রথমত বাংলাদেশে আসলো, সেখানে ক্যাম্প করা হলো, সে দীর্ঘদিন ধরে ইউনাইটেড নেশন হাই কমিশন থেকে রিলিফ দেওয়া হতো, এখনও আছে কিছু ক্যাম্প। তারপরে ওরা রাখতে পারছিল না, তো সেই জন্যই এখন বাংলাদেশে আসছে। এবার 1990 থেকে 92 এই মানে বেড়ে যাওয়ার সংখ্যাটা, ইসলামিস্ট র্যাডিক্যাল গ্রুপ এটা ভয়ঙ্কর বেড়ে গেল। তার মধ্যে রয়েছে হারকাতুল জিহাদ ইসলামী বাংলাদেশি, হ্যাঁ মানে হুজি, এটা আফগানিস্তান ভেটারানরা যারা গেছিল তারাই এটা তৈরি করলো আর কি। এসে আল কায়দা ফান্ডিং দিল সরাসরিভাবে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, এরা আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক স্লিপার সেল চালিয়েছে এবং অনেক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, জেএমজেবি, এগুলো 1998 সম্বন্ধে, এরা তালিবান দ্বারা ভীষণ প্রভাবিত হয়েছিল। এদের ইসলামী ছাত্র শিবির, এরা ভীষণ পরিমাণ ভায়োলেন্স করেছিল মাইনরিটিদের উপরে। এবং একটা জিনিস দেখো যে বিএনপি জেল কোয়ালিশন যখন হয় তখন মতিউর রহমান নিজামী, উনি শিল্পমন্ত্রীও ছিলেন, যিনি সরাসরিভাবে হচ্ছে গিয়ে এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের পক্ষে নানান রকম বক্তৃতা করেছেন, উস্কানিমূলক বক্তব্য করেন, তিনি সরাসরি মন্ত্রী হয়ে গেলেন। তো এবং 17ই আগস্ট 2005-এ এই জেএমবি তোমার 459টা, একটা দুটো নয়, 459টা সিনক্রোনাইজড বম ব্লাস্ট করেছিল 63টা জেলা জুড়ে। তো সন্ত্রাসবাদের কিন্তু শেকড় গভীর থেকে গভীরতর হচ্ছিল। তো শেখ হাসিনা আসাতে কি এটা বন্ধ হয়েছিল? শেখ হাসিনা এসে যেটা করেছিলেন, তিনি একটা কাজ করেছিলেন যে এই সেই সময়কার রাজাকার যাদের ছিল তাদের মধ্যে অনেককে উনি, কিন্তু শেখ হাসিনা আসবার পর বাংলাদেশে কিন্তু সেরকম বড় কোনো সন্ত্রাসবাদী কাজ কিন্তু হয়নি, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ শুধু করেননি, উনি অনেককে ফাঁসিও দিয়েছিলেন সেই সময়কার অনেককে আর কি। তো কিন্তু তবুও যে সেই জায়গা থেকে একটা রাগ আগে থেকে শেখ হাসিনার প্রতি ছিল বোধহয় নাকি, যারা জিহাদি গোষ্ঠী, যারা মুজাহিদিন। না, এখানে একটা জিনিস তোমার নিশ্চয়ই মনে থাকবে অভিজিতের কথা, মনে আছে তোমার অভিজিতের কথা? 2007 বা 2008-এর দিকে তাকে ব্লগার ছিলেন মুক্তমনা অভিজিৎ, মুক্তমনা নামে ব্লগ লিখতেন, তাকে একদম বইমেলার সামনে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছিল। সেরকম রাজীব হায়দার থেকে আরম্ভ করে আরো মানে একাধিক ব্লগার যারা
যারা হিন্দু মুসলিম নির্বিশেষে যারা উন্নয়নের কথা বলতেন, আধুনিক শিক্ষার কথা বলতেন, মানবিকতার কথা বলতেন, দল নিরপেক্ষতার কথা বলতেন, তাদেরকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যাগুলো একদম দৃষ্টান্তমূলক। তুমি ভেবে দেখো যে বইমেলার বাইরে করা হয়েছে। এবং এখানে আমি একটা কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, তখন শেখ হাসিনাই ছিলেন এবং একজনেরও কিন্তু শাস্তি হয়নি। অর্থাৎ শেখ হাসিনাও কিন্তু এই নিজের স্বার্থে এই র্যাডিক্যাল ইসলামিস্টদের কিন্তু কাজে লাগিয়েছিলেন। ঠিক আমাদের দেশে যেমন এর একটা প্রতিতুলনা টানা যেতে পারে। আমাদের দেশে যে ইন্দিরা গান্ধীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক আমাদের কাছে, কিন্তু ভিন্নানালের জন্ম কে দিয়েছিলেন? তো এই ফ্রাঙ্কেনস্টাইন, যারা যে বিজ্ঞানী ফ্রাঙ্কেনস্টাইন দানব তৈরি করেন, ফ্রাঙ্কেনস্টাইনকে কিন্তু তার দানবের হাতে কিন্তু বুমেরাং হবে, তার হাতেই নিহত হতে হয়। সেটা ইন্দিরা গান্ধীকেও দেখলাম আমরা, এবার হাসিনার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। হাসিনা বেঁচে গেছেন কারণ ভারতবর্ষ ঠিক সময় সেখানে পদক্ষেপ করেছিল। এখানে যে মার্কিন প্রশ্ন এর মাঝখানে করছি, সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনার যে ফাঁসির নির্দেশ দেওয়া হলো, শেখ হাসিনা এখন বর্তমানে রয়েছে আমাদের ভারতবর্ষে শেল্টারে। এইবার ভারতবর্ষের কি স্ট্র্যাটেজি হবে? কারণ যদি বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার যদি চায় যে শেখ হাসিনাকে আমার কাছে ফিরিয়ে দাও, তাহলে আমাদের দেশের সরকারের ভূমিকা কি হবে? না, এই যে আন্তর্জাতিক যে মানে এই চুক্তিগুলো হয়, বন্দি প্রত্যর্পণ বলি না আমরা, আমরা দেখছি না নীরব মোদী টোদিদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা হচ্ছে, বিজয় মালিয়ার ক্ষেত্রে হচ্ছে, তারপরে আমাদের ওই যে যিনি হচ্ছেন উইকিলিক যিনি করেছিলেন জুলিয়াস অ্যাসাঞ্জ, তাকেও কিন্তু প্রত্যর্পণের ক্ষেত্রে অনেক দিন ধরে প্রত্যর্পণ তাকে করা যায়নি। কারণ এই আইনগুলোর অনেক নিটিগ্রিটিস আছে, সেগুলো আমার থেকে ভালো অন্যান্য যারা এই আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা করেন তারা বলতে পারবেন। তবু আমি স্বাভাবিকভাবে প্রথম কথা আমি বলছি, নির্দ্বিধায় বলছি যে ভারতবর্ষ এটায় বাউন্ড নয়। এটা বাইন্ডিং যে একদম গ্রসলি বাইন্ডিং একটা মানে ব্ল্যাঙ্কেট বাইন্ডিং, এটা মানেই হচ্ছে কি ভারতবর্ষকে ফেরত দিতে হবে? উত্তর হচ্ছে না। এবার প্রশ্ন হবে তাহলে কেন না? মানে ইন্ডিয়া কি তাহলে ওয়েট করবে যে ইউএনও সিগন্যালের উপরে? ইউএনও কি বলছে? আন্তর্জাতিক আইনটা কি বলছে? না 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 না, হস্তান্তরের ক্ষেত্রে ইউএনও সরাসরিভাবে, এবার আমি একটা কথা বলি, ইউএনও অনেকটা হচ্ছে গিয়ে মানে ইউএনও তো আজকে ইউএনওর অনেক ভালো ভালো কাজ হচ্ছে ঠিক, কিন্তু ইউএনওর ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো আর কি। ইউএনওর কথা কেই বা শুনছে? আজকে যখন আমরা দেখছি যে মনে করো যখন হামাসরা ইসরায়েলের উপর আক্রমণ করলো, ইউএনের কোনো রকম গাইডলাইন তারা মানেনি, নিরীহ শিশু, বৃদ্ধ, এমনকি আমরা দেখেছি ভিডিও যে একদম ফিজিক্যালি ডিসেবল মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকেও জবাই করে দিয়েছেন ঈশ্বরের নামে। আবার ইসরায়েলে যখন পাল্টা বোমা ফেলছে তখন কিন্তু ইসরায়েল কিন্তু সেখানে কিন্তু এইসব কোনো ইউএনের কোনো চুক্তি মাননি। নির্দ্বিধায় আমরা দেখেছি যে শিশু, বৃদ্ধ, বাল বৃদ্ধ নির্বিশেষে তাদের উপরে তারা এরকম নির্দ্বিধায় বোম বিস্ফোরণ করেছে। সুতরাং ইউএনের থেকে বড় কথা হচ্ছে যে এই চুক্তির মধ্যে কোথায় ফাঁক আছে। তো এর থেকে আরো খুব সরল করে বললে, যারা আমাদের সম্মানীয় দর্শকদের জন্য, যে সরকার তো ইনকাম ট্যাক্সের আইন করে না, তাহলে আমরা যারা ট্যাক্স পেয়ার আছি, আমরা ইনকাম ট্যাক্সের লয়ারদের কাছে যাই কেন? ইনকাম ট্যাক্স লয়ার কি তাহলে আমাদের ক্রাইম কোড থেকে প্রভাবিত করেন? তা না, তারা হচ্ছে আইনের ফাঁক দিয়ে আমাদেরকে সাহায্য করেন, যে কিভাবে তারা আমাদেরকে সাহায্য করতে পারেন এই আইনের মধ্যেকার খুঁটিনাটি জায়গার থেকে। ঠিক সেরকমভাবে এই যে ট্রিটিটা আছে, যে এক্সট্রাডিশন অ্যাক্ট অফ ইন্ডিয়া এক্সট্রাডিশন অ্যাক্ট হচ্ছে 1962 সালের, আর এই অব্লিগেটরি রেসপন্সিবিলিটি নেই। এই যে ট্রিটিটা আছে, চুক্তিটার আর্টিকেল 6(1) বলছে যে পলিটিক্যাল অ্যাফেন্স, রাজনৈতিক অফিসার ক্ষেত্রে, অর্থাৎ একজন ক্রিমিনালের ক্ষেত্রে যদি খুব দাগি অপরাধী হয়, যে ওখানেও অপরাধ করে এসছে, এখানেও ডাকাতি করেছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাদেরকে করতেই হবে এবং করবে সেটা। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, চরিতার্থতা করার জন্য যদি করা হয়, তার যদি ভারতবর্ষের উপরে, এবং সেদিক থেকে দেখতে গেলে শেখ হাসিনা ভারতের বন্ধুই ছিলেন, ভারতের ব্যবসা বাণিজ্য শেখ হাসিনা থাকাকালীন ভালো হয়েছে, ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্য ভালো হয়েছে। তো সুতরাং ভারতবর্ষ এই জায়গাটায় পরিষ্কারভাবে এই আর্টিকেল 6(1) যে ছাড়টা সেটা পাবে। আরেকটা জিনিস দেবাশিস একটু আপনার কাছ থেকে জেনে নেব, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনার ফাঁসির নির্দেশের পর যে প্রশ্নগুলো উঠে আসছে, যে বাংলাদেশ সরকারের ভেতরে যে অন্তর্বর্তী সরকার এবং এই যে ট্রাইব্যুনাল যারা অর্ডারটা দিয়েছে,
এবং আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা নিজের কিন্তু লয়ারকেও সেখানে প্লেস করতে পারে। একদম 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 পারফেক্ট, আমি এই জায়গাটায় আসতে যাচ্ছিলাম। এবং সেই অন্তর্বর্তী সরকার বলে দিচ্ছে কোন যে নিয়ম অনুসারে কোন লয়ার তাকে মুভ করবে, কিভাবে করবে। এবং আমরা এটাও সমালোচিত হচ্ছে যে জাজমেন্টটা হচ্ছে সেটা কি স্ক্রিপ্টেড বাই ইউনুস। এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে ইউনুস আমাদের কাছে নোবেল পুরস্কার পাওয়া মানে হচ্ছে অত্যন্ত সম্মানের জায়গা। তো ইউনুস সেই জায়গাটাকে, নোবেল পুরস্কার যদি কোনো সম্মান বলে কিছু থাকে সেটাই উপমহাদেশে শেষ করে দিয়েছেন হচ্ছে আমাদের ইউনুস সাহেব। তো এই চুক্তির যে কথাটা, যে জায়গাটা তুমি বলছিলে যে এখানে কি ভারতবর্ষের কি 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 কোন জায়গার থেকে, যে এই আর্টিকেল 8.3 এই চুক্তির প্রত্যর্পণ চুক্তি 8.3 বলছে গুড ফেইথ অ্যান্ড জাস্টিস ক্লজ। তো এবার যদি গুড ফেইথে রিকোয়েস্টটা না করা হয় আর জাস্টিস ক্লজ, যেমন জাস্টিসের ন্যাচারাল জাস্টিস, এখানে তুমি যে কথাটা বললে তার প্রথম কথা তার ইন অ্যাবসেন্সিয়া হয়েছে, তার তিনি ছিলেন না এই সময়, এমনকি তার কোনো প্রতিনিধিকেও রাখা হয়, অথচ তার বিরুদ্ধে সব থেকে চরমতম সাজা শুনিয়ে দেওয়া হলো। সুতরাং এটা ন্যাচারাল জাস্টিসকে স্বাভাবিকভাবেই এটা মানবে না। আর ইন্ডিয়ান এক্সট্রাডিশন অ্যাক্টের ক্ষেত্রেও এটা কথা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে গেছে একদমই একদমই। তো এখানে অফিসিয়াল স্টেটমেন্টটা আমি একটা কথা এখানে বলে দেওয়া দরকার, যে আজকে হচ্ছে তোমার কত, হ্যাঁ আজকে 18, আজকে 18। গতকালের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট, তার বাইরে তো আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে অ্যাজ এ ক্লোজ নেইবার ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ইনক্লুডিং ইন পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন অ্যান্ড স্ট্যাবিলিটি। উইল এনগেজ কনস্ট্রাকটিভলি উইথ অল স্টেক হোল্ডার্স। তো এই যে ভাষাটা আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হলে পরেও এর মধ্যে কিন্তু অনেকগুলো মোচড় আছে। কীরকম মোচড় আছে? যে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের যে, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে হৃদ্যতা বজায় থাকা, যে প্রতিবেশীর সঙ্গে তার প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেটা কখন থাকছে? শান্তির ক্ষেত্রে। তো বাংলাদেশে কি এখন শান্তি আছে? কোনো পাগলেও বলবে না যে বাংলাদেশে শান্তি আছে, গোটা বাংলাদেশ জ্বলছে। সুতরাং এই যে এই শান্তি থাকলে তবেই এই তোমার সঙ্গে আমি আছি। গণতন্ত্র, ডেমোক্রেসি, সেটা এখন নেই সেখানে। সেখানে কাজের বিচার চলছে। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষ যা বলবে বাংলাদেশ তাতে বাধ্য নয়। দুঃখিত, ভারতবর্ষ ঘুরিয়ে ফিরিয়ে বলে দিয়েছে যে আমরা এখন দিচ্ছি না। এই গতকালের যে স্টেটমেন্ট, তার মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা বলে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমাদের পিনাক রঞ্জন চক্রবর্তী, আমাদের পূর্বতন হাই কমিশনার, তারপর অনিন্দ্যজ্যোতি মজুমদার, যাদব ইউনিভার্সিটি, করণ ঠুকরাল, সুপ্রিম কোর্টের লয়ার, এরা বলছেন যে এটা রিফিউজ করা যাবে। সুতরাং এটা ইন্ডিয়া যে পাঠাচ্ছে না, সেই ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত থাকতে পারি। তো আরেকটা জিনিস আমরা দেখছি যে বাংলাদেশ, তারা তো এখনো ডেভেলপমেন্টের জায়গায় যায়নি, একটা ডেভেলপিং বলা যেতে পারে ছিল কিছুদিন আগে। এবং বর্তমান যে টার্ময়েলটা চলছে যে লাগাতারভাবে, এই টার্ময়েলের ফলে বাংলাদেশ তো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানে হিউম্যান রাইটস নেই মানুষের। আপনার এর আগেও আমরা দেখলাম চিন্ময় কিশোর রায়, হ্যাঁ, তারও লয়ার দাঁড়াতে পারলো না। শুধু তাই না, যে লয়াররা যাচ্ছে তাদেরকে পিটিয়ে দেওয়া হচ্ছে প্রকাশ্যে, সেই ভিডিও আমরা দেখেছি। যা এখানে এটা ভারতবর্ষের বুকে আমরা দেখেছি, যেখানে আজমাল কাসবের মতো খুনি, যাকে খুন করতে দেখা গেছে প্রকাশ্যে, তাকে যারা ধরেছেন সেই পুলিশ অফিসাররাও মারা গেছেন প্রকাশ্যে, আমরা দেখেছি, সবাই দেখেছে, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবী দেখেছে। তাকেও কিন্তু আমরা বিচারের অধিকার থেকে বঞ্চিত করিনি, তার জন্য উকিল দেওয়া হয়েছে, এবং কেউ কিন্তু সেই উকিলকে মারতে ছুটে যায়নি। এটাই ভারতবর্ষের শক্তির জায়গা, এটাই ভারতবর্ষের গর্বের জায়গা, এবং ভারতবর্ষের হিসাবে আমি গর্ববোধ করি যে আজমাল কাসবকেও মেরে ফেলা উচিত না, তার বক্তব্যটা শোনারও দরকার আছে। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে সেটা হয়, মানে পুরোপুরি হিউম্যান রাইটসকে ডিমোলিস্ট করে দেওয়া। এবং এই প্রসঙ্গে আমি বলছি যে তুমি আগে বলছো না যে অন্য কোনো বৈদেশিক শক্তির ব্যাপার আছে কিনা, মানে ভূমিকা আছে কিনা। যে কিসিঞ্জার, এখানে আমি বেনজির ভুট্টোর লেখা একটা বইটার নামটা খুব সম্ভবত ডটার অফ ডেস্টিনি হতে পারে, আমাকে দেখতে হবে আরেকবার। তো সেখানে উনি লিখছেন যে তার ছোটবেলার ভুট্টোর সঙ্গে কিসিঞ্জারের
উত্তপ্ত বাক্য বিনিময়। ভুট্টো যখন দেখলেন যে, ভুট্টো তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ছিলেন, ভুট্টো যখন দেখলেন যে ভারতবর্ষের সঙ্গে তারা লড়ে পারবেন না এবং পর্যুদস্ত হয়ে গেছিল 1971 এবং অত্যন্ত লজ্জাজনকভাবে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছিল জেনারেল নিয়াজিকে। তো সেই আত্মসমর্পণের লজ্জা ক্ষোভ তারা ভুলতে পারেনি। ভুট্টো এবার মন দিলেন পারমাণবিক অস্ত্র তৈরি করার দিকে। এবার পারমাণবিক অস্ত্র যখন তৈরি করার চেষ্টা করলেন, তখন সেই সময় ইসরায়েল ভাবলো যে এইটা পাকিস্তান অ্যাকচুয়ালি যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে এটা ইসলামিস্ট পারমাণবিক বোম হবে। তো তারা আমেরিকার শরণাপন্ন হলো এবং আমেরিকার সরাসরি প্রভাব ছিল পাকিস্তানের উপরে, আমেরিকা তাকে না করে। এবং এই কিসেঞ্জার যে ইন্দিরা গান্ধীর সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন, বেনজির ভুট্টো লিখছেন যে ভুট্টোকে একদম থ্রেট করছেন কিসিঞ্জার। এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে ভুট্টোর পার্থক্যটা কোথায়, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের পার্থক্যটা কোথায়, পাকিস্তান নেতাদের? ইন্দিরা গান্ধী কিন্তু উপেক্ষা করেছিলেন হেনরি কিসিঞ্জারের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। ভুট্টো কিন্তু তা করতে পারেনি। সেই বোমের কর্মসূচিটা, পারমাণবিক বোমার কর্মসূচিটার থেকে তিনি বিরত হন। কিন্তু যখন তিনি বিরত হলেন তখন সেই সময় তারপরে আবার গোপনে গোপনে তিনি চালাচ্ছিলেন। ফলে ভুট্টোকে যে পরবর্তীতে যখন মিলিটারি শাসন আসার পরে ভুট্টোকে যে অ্যারেস্ট করা হলো এবং তাকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো, সেটাও কিন্তু খুব অদ্ভুত। এই আজকে শেখ হাসিনার সঙ্গে অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। খুব উচ্ছ্বাসিত একটা মামলা, পুরনো মামলা, মানে মাটিতে চলে যাওয়া মামলা, সেটা তুলে খুঁচিয়ে এনে জোর করে এই বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেখানে আমেরিকার হাত খুব পরিষ্কার ছিল। আজকেও যে বাংলাদেশে তুমি যেটা ঘটতে দেখছো, নেপালে যেটা ঘটেছে, এর আগে শ্রীলঙ্কায় যেটা ঘটেছে, এই সব কিছুর পেছনে কিন্তু আসল শক্তি যদি কিছু থাকে, যারা ভূরাজনীতি নিয়ে পড়াশোনা করেন, চর্চা করেন, তারা সবাই জানবেন মূল লক্ষ্য হচ্ছে ভারতবর্ষ। মূল লক্ষ্য ভারতবর্ষ, কারণ ভারতবর্ষ আমেরিকার শর্তে পুরো জুটছে না, সেই জন্য ভারতবর্ষকে ডিস্টার্ব করতে হবে বিভিন্নভাবে। অ্যাবসলিউটলি তাই। এবং ভারতবর্ষে তুমি দেখবে, এবং এইখানে কারা এদেরকে সমর্থন করছেন, খুব অবাক হলেও সত্যি, এদেরকে সমর্থন করছেন হচ্ছে গিয়ে সো কল্ড লেফট লিবারালসরা। তুমি দেখো, এক এক করে ভেবে দেখো। আজকেও দীপঙ্কর ভট্টাচার্যের যে প্রেস স্টেটমেন্ট আছে, সেখানে উনি বলছেন যে আমি তৃণমূল আর বিজেপিকে এক করে দেখি না। এবার আমি তৃণমূল বিজেপির বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, তুমি যদি মার্কসিস্ট হও, তুমি যদি কমিউনিস্ট হও, তাহলে এরা দুপক্ষই তোমার শত্রু। তাহলে তুমি এখানে যদি তুমি অপারেশনের কথা বলো, তাহলে বিজেপির দিক থেকেও কম নকশালদের উপর অপারেশন আছে। আর মমতা ব্যানার্জি রেজিমের সময় কিষাণজিকে হত্যা করা হয়েছিল তাই সমর্থনে ক্ষমতায় বসার পরে। তো তাহলে কিষাণজির হত্যাকারীকে তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন না, এরা ভালো। ওই মানে আমার একজন মুসলিম বন্ধু একবার বলেছিল খুব দুঃখ করে, এইটাও এই প্রসঙ্গে আমাদের এখানে আসে, যে ভারতবর্ষে একটা প্রবণতা দেখা যাচ্ছে, মানে এই স্টেটমেন্টগুলো থেকে কি ভারতের একটা ইন্টারনাল সিকিউরিটি ব্যাপারে ডিস্টার্ব হচ্ছে কিছু, এরকম স্টেটমেন্ট? ডেফিনেটলি হচ্ছে। এই যে নকশালবাদীদের মধ্যে, নকশালবাদীদের যে লেয়ারগুলো আছে, দীপঙ্কর বাবু অত্যন্ত পণ্ডিত মানুষ, আমার চেয়ে তো অনেক গুণ পণ্ডিত, কিন্তু পণ্ডিত হলেই যে তার মানবিকতা থাকবে, পণ্ডিত হলেই যে তার স্বদেশপ্রেম থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই। তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা নিয়ে বিতর্ক করেন, আর তার সন্তানরা কিন্তু পুঁজিবাদী দেশেই পড়াশোনা করে। এবং এই যে আপাত বিরোধিতা, এই অন্তর্নিহিত বিরোধিতা, স্ববিরোধিতা, এটা তুমি সমস্ত রকম বামপন্থী নেতাদের কাছে দেখতে পাবে। যারা ইংরেজি তুলে দিয়েছেন, আমরা দেখেছি, সেই আমরা ছোট থেকে বড় হয়েছি, ইংরেজি তুলে দিয়ে আমাদের, আমি বলবো, বাংলার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে। আজকে সফটওয়্যার যে রেভলিউশন আমরা দেখতে পেয়েছি, সফটওয়্যার পার্ক হায়দ্রাবাদে হয়েছে, বাংলাদেশে হয়েছে, সেটা কিন্তু পশ্চিমবাংলায় হতে পারত। সেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল কারণ ইংরেজি তুলে দেওয়া হয়েছিল। ওয়ারেস জ্যোতিবাবুর নাতনিরা কিন্তু তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, এবং বুড়ি উদাহরণ দেওয়া যাবে, আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলতে চাচ্ছি না। বাংলাদেশের ক্ষেত্রে যে জায়গাটা আমাদের সব থেকে অবাক লাগে, যেটাকে মনসুন রেভলিউশন বলা হচ্ছে, জুলাই বিপ্লব বলা হচ্ছে, মনসুন রেভলিউশন বলে বলা হচ্ছে, এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে মূলত কি করা হয়েছে।
তুমি যদি খেয়াল করে দেখো যে এই গত অক্টোবরের তো ঘটনা প্রায় জুলাই আমি সরি হ্যাঁ মনসুন রেগুলেশন জুলাইয়ের ঘটনা। তো জুলাইয়ে যখন এই রেগুলেশনগুলো হচ্ছে তখন মূল যে দাবিটা ছিল যে মুক্তিযোদ্ধারা যে কোটাটা পায় সেই সংরক্ষণের বিরুদ্ধে যুব সমাজ খেপে গেছিল, এবং এই খেপে যাওয়ার কিন্তু সঙ্গত কারণ আছে। সঙ্গত কারণ কেন আছে ছিল, কারণ আরবান এরিয়াতে পরিসংখ্যান বলছে প্রায় 40 থেকে 50% বেকার ছিল। তুমি ভেবে দেখো তো, ভারতবর্ষে বর্তমানে বেকার হচ্ছে গিয়ে 5 পয়েন্টতে একটু ছাড়িয়ে গেছে, তাতেই আমাদের খবরের কাগজে লেখালেখি শুরু হয়ে গেছে যে এত বেকার কেন। সেখানে যারা পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে, এবং নামি দামি বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত আমি বলছি। সেই এবং কোনো কোনো জায়গাতে আমাদের ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয় থেকে তারা ভালো, সেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে দক্ষতার সঙ্গে যারা বেরিয়ে আসছেন তারা বেরিয়ে এসে দেখছেন একটা অন্ধকার সামনে, দেখছেন যে সামনে আমরা চাকরি টাকরি কিছু পাচ্ছি না। অনেকটা আমাদের এখন পশ্চিমবাংলা যেটা হচ্ছে যে তোমার কর্মসংস্থান নেই, হ্যাঁ 100% নম্বর পেয়েও আমি ইয়েতে পাচ্ছি না, ডাক পাচ্ছি না চাকরির পরীক্ষায়। তো এখানেও কিন্তু মানুষের মধ্যে নানান রকম মানে যেহেতু আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিটা অনেক সংহত, সেই জন্য হয়তো সেরকমভাবে হচ্ছে না। নইলে পরে ওখানে একটা যে কাজ করলো কি, ওখানে এই তোমার র্যাডিক্যাল ইসলামিস্ট গোষ্ঠীগুলো এবং এই বাইরের যে টাকাগুলো ঢুকলো, এবং এগুলোর ক্ষেত্রে আমি আবার বলছি লেফট লিবারালদের একটা প্রচণ্ড ভূমিকা আছে। জর্জ সোরোস বলে একজন শিল্পপতি সম্প্রতি গত হচ্ছেন, তার ছেলে এখন চালান, যেটা ওই পূর্ণেন্দু চ্যাটার্জির সঙ্গে সোরোসের যে হলদিয়াতে যে প্রকল্প হওয়ার কথা ছিল যেটা হলো না, এরা চান হচ্ছে যে এই বিশৃঙ্খলাটা থাকুক, এবং এদের পেছনে বিভিন্ন পুঁজিবাদী গোষ্ঠীর নানান রকম গ্রুপের নানান রকম স্বার্থ থাকে, সেগুলো এই বিশৃঙ্খল অবস্থাকে জিইয়ে রাখার একটা চেষ্টা করে। হ্যাঁ, এবং তুমি অদ্ভুত ব্যাপার দেখবে, এই যে দেখো যেখানে মানুষ খেতে পায় না, পাকিস্তানে মানুষ খেতে পায় না, পাকিস্তানের মানুষ সেখানে তুমি দেখবে যে নানান রকম আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে যে পিস ইন্ডেক্সে হচ্ছে বাংলাদেশ ভারতবর্ষের আগে, পিস ইন্ডেক্সে পাকিস্তানে নাকি ভারতবর্ষের থেকে, হাঙ্গার ইন্ডেক্সে হচ্ছে পাকিস্তান ভারতবর্ষের থেকে গিয়ে। তো আমরা যারা সমাজবিজ্ঞান নিয়ে চর্চা করি বা ছাত্র, আমরা হাসি ব্যাপারগুলো নিয়ে, কারণ হচ্ছে গিয়ে এটা তুলে তুলে ফেসবুকে অনেক বিপ্লবী হয়, হোয়াটসঅ্যাপে অনেকে বিপ্লবী হয়, যে তাদের খুব লজ্জা লাগে। কাদের লজ্জা লাগে তুমি খুঁজে খুঁজে দেখবে, সেই লেফট লিবারালদেরই খুব লজ্জা লাগে যে ক্ষুধার সূচকে ভারতবর্ষ পিছিয়ে আসে। এটা কি বাস্তব? তুমি কটা ভিখারি আছে আজকে রায়গঞ্জের রাস্তায় কটা ভিখারি আমরা ঘুরতে পারি? তুমি এবার তোমার নিজের কৈশোর কথা চিন্তা করে দেখো, শৈশবের কথা চিন্তা করো, বাড়ি বাড়িতে মা ভাত দাও, মা ফ্যান দাও, সেটা কি এখন আছে? না, সেই পরিস্থিতি নেই। মানুষ খেয়ে পরে বেঁচে আছে। তো তুমি হ্যাঁ, কষ্ট আছে, দুঃখ আছে, বেকারিত্ব আছে, কিন্তু সেখানে ক্ষুধা সূচকে পাকিস্তানের লোকে খেতে পায়, না খেতে পায় মরে যাচ্ছে, রাস্তার ডাস্টবিন থেকে তুলে তুলে খাচ্ছে, সেখানে সেটা নাকি ক্ষুধা সূচকে আমাদের থেকে এগিয়ে আছে। এই সব বিচারে যারা বিশ্বাস করে, আন্তর্জাতিক সংস্থাগুলো এরকম কাজ, এটা চক্রান্ত, এটা ভারতবর্ষের মেরুদণ্ড ভাঙার চক্রান্ত। এবং এই যে আমার নিজেরও এখন মনে হয়েছিল, আমি ওই সময় একটা ভিডিও করেছিলাম, মানে একজন শিক্ষক হিসেবে আমার খুব খারাপ লেগেছিল, যে ছেলেটি শহীদ হয়েছিল প্রথম, যার বুকে রাবারের বুলেট লাগিয়ে গুলিগুলো করা হয়েছিল, তাকে আমি অবাক হয়ে দেখলাম যে তাকে বুকের মধ্যে 3 বার গুলি করা হচ্ছে, যেখানে নিয়মই হচ্ছে গিয়ে যে বুলেট চালাতে গেলে সেটা পায়ে করতে হবে, সেটা প্রশিক্ষিত পুলিশের জানে না। তাহলে এবার যদি খোঁজ নিয়ে দেখা যায় যে এই গুলিটা চালানোর পেছনে এই ডিপ স্টেটের ভূমিকা ছিল, এই ষড়যন্ত্রকারী রাষ্ট্রগুলোর ভূমিকা ছিল, তাহলে আমরা খুব একটা ভুল করব না। এবং আমি একটা কথা বলছি যে আমরা যদি যদি সাইকোলজিক্যালি দেখি যে এই যে মাদ্রাসা সিস্টেম, আমি এই কথাটা বারংবার বলি এবং বলবো, কারণ এর থেকে সত্য কথা আর হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে এই বর্ডারের যে মাদ্রাসাগুলো ছিল সন্ত্রাসবাদের আতুর ঘর, যদিও তাকে তার পরের দিকে পশ্চাদাপসরণ করতে। আচ্ছা দেবাশিস, আরেকটা বিষয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচন, এবং বাংলাদেশের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে 52খানা সেখানে পলিটিক্যাল পার্টি রয়েছে, হোয়ারেজ 52খানা পলিটিক্যাল পার্টির মধ্যে শুধু আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না বলে অন্তর্বর্তী সরকার একটা ঘোষণা হলো। এবং তারপরে আমরা দেখলাম যে কালকে একটা খবর আছে যে সেখানকার যে সেনাপ্রধান, তিনি ইউনূসকে সরকারকে বলে দিয়েছেন
যদি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেনাবাহিনী সেক্ষেত্রে সহযোগিতা করবে না। তো এটা কি কোনো আন্তর্জাতিক চাপ এসে পড়েছে? দেখো, এখন সমস্যা যেখানে দাঁড়িয়েছে যে আমি তার আগে একটা ছোট্ট একটা পরিসংখ্যানে যাচ্ছি যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কে বেশি র্যাডিক্যাল ইসলাম। কারা বিশ্বাস করে যে র্যাডিক্যাল ইসলাম মানে হচ্ছে যারা শরিয়তি লয়ে বিশ্বাস করে, যারা মনে করে যে ইসলামী শরীয়ত সমস্ত কিছু ইসলামের শরীয়ত অনুযায়ী চলবে এবং সপ্তম শতকের যা নিয়ম সেগুলো মেনেই চলতে হবে। অর্থাৎ যদি কেউ ইসলামের বিরোধিতা করে এবং কোনো কেউ মুসলিম যদি মুসলিম ধর্মের থেকে যদি আবার সরে যায়, তাহলে তাকে শাস্তি দিতে হবে। প্রথমে হচ্ছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ দিতে হবে, তারপর যদি না আসে তাকে মেরে ফেলতে হবে। একদম পরিষ্কার, একদম লেখা আছে। আমি তোমাকে হাদিস টাদিস সব তুলে বলতে পারি কোথায় লেখা আছে। তো এইখানটা কিন্তু বাংলাদেশ ছিল না। আমাদের কাছে বাংলাদেশ মানে কি? আমাদের কাছে বাংলাদেশ মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার কাছে বাংলাদেশ মানে কি? তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, মেকং ভলগা ঘুরে, মেকং গঙ্গা ঘুরে ভলগা স্রোত ধরে পেয়েছি চলার নিশানা। এটা হচ্ছে আমাদের কাছে বাংলাদেশ। ভূপেন হাজারিকার গঙ্গা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। তো এটা কিন্তু কোনো বানানো ন্যারেটিভ নয়, এটা তৈরি করা ন্যারেটিভ ছিল না। এটা হচ্ছে বাস্তব থেকে তুলে নিয়ে ভূপেন হাজারিকা তৈরি করেছিলেন, বাস্তব থেকে তুলে নিয়ে শিবদাস ভট্টাচার্য গান বেঁধেছিলেন, বাস্তব থেকে তুলে নিয়ে ক্যালকাটা ইউথ কোয়ারের গান বাঁধা হয়েছিল। কারণ বাস্তবতাই তাই ছিল। আমাদের কাছে লালন ফকিরের তিনি মুসলিম ছিলেন কি হিন্দু ছিলেন আমরা কখনো তো ভেবে দেখিনি। আজ যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনের মানুষ করছেন, তখন তিনি মাটিতে শুয়েছিলেন লালনের প্রতি সেই জীবনযাপনকে ধারণ করার জন্য। তাহলে সেই জীবনযাপন আমাদের কাছে শ্রদ্ধার জায়গা ছিল, সম্মানের জায়গা ছিল, আমাদের অন্তরের রক্তের মধ্যে মিশে গেছে। বামন চিনি বামনি পৈতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লেখক কয় লালন কি জাত সংসারে। তো সেই যে ধারণাটাকে সেটাকে একদম নিমেষে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং আমি বলে দিচ্ছি এইখানে আমাদের কাছে কতটা সময় আছে? আমাদের কাছে বেশি সময় না, আমার 2 মিনিটের সময়। 2 মিনিটের মধ্যে হলে তো আমি 2 মিনিটে বলছি যে আমি একদম একটা তথ্যের মধ্যে যাচ্ছি যে পাকিস্তানিতে 1947-এ 23% মাইনরিটি ছিল, সেখান থেকে 1971-এর মধ্যে সেটা 3% চলে আসে। অর্থাৎ কারণ সেখানে হচ্ছে জোর করে ধর্মান্তকরণ, মেরে ফেলা, তাড়িয়ে দেওয়া সেগুলো হয়েছিল। এবার তুমি বলতে পারো বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশে কিন্তু ততটা হয়নি। বাংলাদেশে যদি তুমি ওটা ছিল হচ্ছে 23 থেকে 3, বাংলাদেশে হয়েছে 22 থেকে 8। অর্থাৎ বাংলাদেশে কিন্তু তবুও একটা স্পেস ছিল, একটা দম নেওয়ার জায়গা ছিল, যেটা এই পরিসংখ্যানে কিন্তু পরিষ্কার বলছি। না, পাকিস্তান তুলনায় বাংলাদেশের পরিস্থিতি বেটার ছিল। বাংলাদেশের ক্ষেত্রে কি তাহলে আমরা আরেকটা মানে সুবিধা দেখতে পাচ্ছি না, যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের আত্মীয় স্বজনরা পশ্চিমবঙ্গেই আছে অনেকে, সেই ক্ষেত্রে তাদের ইনফিল্ট্রেশন করে এখানে এসে মানে আশ্রয় নেওয়াটা একটা সুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার জন্য বাংলাদেশেরটা কমছে কিছুটা। দেখো, এই যে এখন যে সময়টা, সেটা তো খুব বড় অস্থির সময় বাংলাদেশের ক্ষেত্রে। আমাদের যখন আলোচনাটা গুটিয়ে আনতে হবে, আমি তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে ভবিষ্যতের কথা, তাহলে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি আর কি, যে বাংলাদেশ উইল বিকাম মোর পাকিস্তান দেন পাকিস্তান। আমরা যদি ভাবি বাংলাদেশ রিভাইভ করবে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আবার লালন ফকিরের গান গাইবে, আবার হাসিন রাজার গান গাইবে, আবার জসিম উদ্দিনের কবিতা নিয়ে আবৃত্তি করবে, সেইটা কিন্তু সেইখানে বাংলাদেশ আর ফিরে যাবে না। কারণ ওখানে র্যাডিক্যালাইজেশন সম্পূর্ণ হয়ে গেছে। যেখানে সৌদি আরবে মেয়েরা বোরখা খুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে বাংলাদেশের বোরখায় ছড়াছড়ি হয়ে যাচ্ছে, যার প্রভাব তুমি এখানে পশ্চিমবাংলাতেও দেখতে পাচ্ছ, রায়গঞ্জেও দেখতে পাচ্ছ। এই র্যাডিক্যালাইজেশনের প্রভাব কিন্তু হচ্ছে। সুতরাং আমি আজকে এখানে দর্থহীন ভাষায় বলে যেতে চাই যে বাংলাদেশ উইল বিকাম মোর পাকিস্তান দেন পাকিস্তান। র্যাডিক্যাল ইসলামিস্টরা তার দখল অলরেডি নিয়ে নিচ্ছে, আর সেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। এবং এই পাকিস্তান স্টাইলের র্যাডিক্যালাইজেশন হওয়ার পরে আর্মির হাতে আরো ক্ষমতা আসবে এবং ভারতবর্ষকে আরো সতর্ক থাকতে হবে। আমরা যারা প্রতিবেশী রাজ্যে আছি এখানে আর কি, আমাদের কাছে কিন্তু দিন কঠিন থেকে কঠিনতর হবে, কঠিন থেকে কঠিনতর বাস্তবের মুখোমুখি হতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। মানে প্রতিটা মুহূর্তে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে, আরো বেশি করে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের সময়ের অভাবে আমরা বেশি এগোতে পারছি না আমাদের আলোচনা। আজকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা ছিল, এবং এখানে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির অধ্যাপক মাননীয় শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয় আমাদেরকে আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ করলেন। আমরাই চাইব আগামী দিনে আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ
তাদের সমস্ত সমস্যা দূরীভূত হোক, সেখানকার মানুষ খুব শান্তি এবং শৃঙ্খল ও সুন্দর জীবনযাপন করুক, এটা আমরা আশা রাখব। সময়ের অভাবে আজকেই শেষ করছি আমাদের সাফ কথা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেবাশিস দা, আপনাকেও নমস্কার। অমূল্য সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।